হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং তোমরা বিগত কয়েকদিন ধরে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছিলে যে প্রশ্নপত্র নতুন নতুন নিয়ে আসার জন্য, আরো হার্ড লেভেল এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই ধরনের প্রশ্নপত্র নিয়ে আসার জন্য। তো আমরা আজকে থেকে অর্থাৎ আজকে 1 আগস্ট নতুন একটা মাস শুরু হতে চলেছে। তো আজকের এই মাসের শুরুর দিন থেকেই নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি। সেটি হলো আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024 পরীক্ষাকে লক্ষ্য করে আমরা নতুন জিকে প্র্যাকটিস সেট শুরু করতে চলেছি। এবং তোমরা জানো যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে এবং সেপ্টেম্বর মাসেই মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে পিএসসির তরফ থেকে। তো এই যে প্র্যাকটিস সেটগুলো আমরা আজকে থেকে করব প্রত্যেকদিন সকাল 7টা থেকে, যেখানে 40টা করে হুবহু কমনযোগ্য প্রশ্ন তো থাকবে। এগুলো শুধুমাত্র যে পুলিশ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা নয়, আপকামিং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট। কেননা জিকে তো জিকেই হয়, তোমরা জানো সমস্ত পরীক্ষাতেই ইম্পর্টেন্ট এবং সমস্ত পরীক্ষাতেই জিকে থাকে। তোমরা এটা ভেবো না যে এই জিকে শুধুমাত্র পুলিশ পরীক্ষাতে আসবে আর পিএসসির পরীক্ষাতে আসবে না। কেননা দেখবে পুলিশ পরীক্ষার এবং পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং পুলিশ পরীক্ষা যাই বলো না কেন, সমস্ত পরীক্ষার যে জিকে সিলেবাস সেটা কিন্তু একদমই হুবহু সেম। তো একটা সিরিজ থেকেই তোমরা কিন্তু সমস্ত পরীক্ষার প্রস্তুতি কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা সেট নাম্বার 1 করব এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকবে, যেমনটা তোমরা বিগত সেটগুলোতেও করেছো। তো ক্লাসটা শুরু করা যাক। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস পাবে এবং বেল আইকনও প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। টেলিগ্রামও যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসের এবার গুরুত্বপূর্ণ যে 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসআইডিবিআই এর সিএমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি চেষ্টা করেছি কিছু এক্সট্রা নোটস রাখার, যাতে তোমরা আরো তথ্য জানতে পারো। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মনোজ মিত্তাল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে তৃতীয়বার পুনর্নির্বাচিত হলেন নিচের কোন ব্যক্তি? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিকোলাস মাদুরো। নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে তৃতীয়বার পুনর্নির্বাচিত হলেন। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন জিষ্ণুদেব বর্মা? সঠিক উত্তর হবে অপশন সি, তেলেঙ্গানা। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন জিষ্ণুদেব বর্মা। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, কিলো ওয়াট ঘন্টার দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়ে থাকে? চারটি ভৌত রাশি দেয়া রয়েছে, তো কিলো ওয়াট ঘন্টা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তড়িৎ শক্তি। কিলো ওয়াট ঘন্টার দ্বারা তড়িৎ শক্তি এটি পরিমাপ করা হয়ে থাকে। দেখো, বিভিন্ন ভৌত রাশির একক আমরা একটু দেখে নেব। আয়তনের একক কি কি রয়েছে? সিজিএস এ ঘন সেমি এবং এসআই তে ঘন মিটার। বেগের সিজিএস এ সেমি পার সেকেন্ড এবং এসআই তে মিটার পার সেকেন্ড। বলের একক সিজিএস এ ডাইন এবং এসআই তে নিউটন। চাপের একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। রোধের একক ওহম। এছাড়া দেখো, তাপমাত্রার একক সিজিএস এ ডিগ্রি সেন্টিগ্রেড, এছাড়া রয়েছে ডিগ্রি ফারেনহাইট ও এসআই তে কেলভিন। জাহাজের গতিবেগ মাপা হয়ে থাকে নট এককে। তাপমাত্রার একক সিজিএস এ ক্যালোরি এবং এসআই তে জুল। গুরুত্বপূর্ণ তথ্য। 5 নম্বর প্রশ্ন দেখো, কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? কবাডি খেলায় প্রতি দলে কতজন করে প্লেয়ার থেকে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, 7 জন করে।
দেখো বিভিন্ন জনপ্রিয় খেলায় খেলোয়াড়ের সংখ্যা একটু আমরা দেখে নেব। স্নুকার, বক্সিং, দাবা এগুলো দেখবে একজন করেই খেলা হয়ে থাকে। ব্রিজ একটি তাসের খেলা, সেটা দুজন করে খেলা হয়ে থাকে প্রতিটা দলে। বাস্কেটবল প্রতিটা দলে 5 জন করে প্লেয়ার থেকে থাকে। ভলিবলে প্রত্যেকটা দলে 6 জন করে প্লেয়ার থেকে থাকে। নেটবল এবং ওয়াটার পোলোতে প্রতি দলে 7 জন করে খেলোয়াড় থেকে থাকেন। এছাড়া বেসবলে প্রত্যেকটা দলে 9 জন করে প্লেয়ার থেকে থাকেন। ক্রিকেট, ফুটবল এবং হকিতে প্রতি দলে 11 জন করে প্লেয়ার থেকে থাকেন। এবং রাগবি ফুটবল, এটা রাগবি হবে গ, তো এখানে প্রতিটা দলে 15 জন করে প্লেয়ার থেকে থাকেন। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এই রকম প্রশ্ন পরীক্ষাতে এসে থাকবে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নিচের কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন? চারজন ব্যক্তির নাম রয়েছে। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নিচের কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন সি, সৈয়দ আহমেদ খান। এবং দেখো 1875 সালে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিলেন? সৈয়দ আহমেদ খান। 7 নম্বর প্রশ্ন, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন নিচের কোন ব্যক্তি? সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অধ্যক্ষ। অধ্যক্ষকে ইংরেজিতে কি বলা থাকে? স্পিকার। লোকসভার যে অধিবেশন হয়ে থাকে সেখানে স্পিকার বা অধ্যক্ষ সেখানে সভাপতিত্ব করে থাকেন, কিন্তু রাজ্যসভার সভাপতিত্ব কে করে থাকেন? উপরাষ্ট্রপতি। 8 নম্বর প্রশ্ন, কার সময় 76-এর মন্বন্তর হয়েছিল? নিচের কোন গভর্নর জেনারেলের আমলে 76-এর মন্বন্তর সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড কার্টিয়ারের সময়। দেখো 1176 বঙ্গাব্দে এবং ইংরাজি সাল ছিল 1770। এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 76-এর মন্বন্তর বলা হয়ে থাকে। 1176-এর 76 থেকে 76-এর মন্বন্তর বলা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, ভারতরত্ন পুরস্কারটি কি ধাতু দ্বারা তৈরি হয়ে থাকে? চারটি অপশন, তামা, ব্রোঞ্জ, টিন নাকি অ্যালুমিনিয়াম? সঠিক উত্তর হবে অপশানে তামা। কপারের তৈরি হয়ে থাকে ভারতরত্ন পুরস্কারটি, এবং 1954 সাল থেকে এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। দেখো ডিটেলসে, ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয় 1954 সালে। প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম খান আব্দুল গফর খান। ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় সাদা রঙের ফিতে দিয়ে। এই পুরস্কার প্রদান করে থাকেন রাষ্ট্রপতি, এবং ভারতরত্ন মেডেলটি অশ্বত্থ গাছের পাতার আকৃতি। দেখো কিছু এক্সট্রা নোটস দেখবে হয়তো রিপিট হচ্ছে কিছু কিছু ক্লাসে, তোমরা এটা ভেবো না যে কেন রিপিট করছি। যত বেশি রিপিট করানো হবে এক্সট্রা নোটস বা প্রশ্ন, তত কিন্তু তোমাদের জন্যই ভালো, অ্যাকিউরেসি বাড়বে। ঠিক আছে? কেননা সকল স্টুডেন্ট তো সমান নয়, সকলের মেধাও কিন্তু সমান নয়। তো বারবার এই এক্সট্রা নোটসগুলো পড়তে 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 কিন্তু তোমাদের তথ্যটা গ্যাদার হবে এবং মাথায় মনেও থাকবে। যে কারণে আমরা কিন্তু ইচ্ছা করেই এগুলো রিপিট করাই। তোমরা যাতে ভেবো না যে ভুলবশত আমরা এগুলো করছি, একদমই নয়। ঠিক আছে? এটা তোমাদের ভালোর জন্যই। বারবার করে না পড়লে কোনো জিনিস সেটা কিন্তু মনে গাঁথে না। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। দেখো ডিটেলসে, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয় এবং জয়ী হন বাবর। তারপর দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে সংঘটিত হয় বৈরম খাঁ এবং হিমুর মধ্যে, এবং জয়ী হন বৈরাম খাঁ। এবং বৈরাম খাঁ কার দিক থেকে ছিল? সম্রাট আকবর। ঠিক আছে? সম্রাট আকবরের দিক থেকে ছিল বৈরম খাঁ। নেক্সট দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে আহমেদ শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে, যেখানে জয়ী হন আহমেদ শাহ আবদালী। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, রামান ম্যাগসেসের পুরস্কার কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয়?
নিচের কোন দেশের রাষ্ট্রপতির স্মরণে রামন ম্যাগসেসে পুরস্কার দেয়া হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ফিলিপিন্সের রাষ্ট্রপতির স্মৃতিতে। এবং রামান ম্যাগসেসে পুরস্কার 1957 সালের এপ্রিল মাসে প্রবর্তিত হয়। ঠিক আছে, এবং প্রথম কে পেয়েছিলেন? প্রথম ভারতীয় কে পেয়েছিলেন এই রামন ম্যাগসেসে পুরস্কার? প্রথম বছরেই পেয়েছিলেন, তিনি হলেন আচার্য বিনোব ভাবে, বিনোভা ভাবে। ওকে, 12 নম্বর প্রশ্ন, রামচরিত মানসের লেখক নিচের কোন ব্যক্তি? একটি ঐতিহাসিক গ্রন্থ। তো সঠিক উত্তর হবে অপশন সি, তুলসীদাস। তুলসীদাস লিখেছিলেন রামচরিত মানস। দেখো, ঐতিহাসিক কিছু গ্রন্থ এবং তাদের লেখকদের নাম আমরা একটু দেখে নেব। নাট্যশাস্ত্র রচনা করেন ভরতমুনি, সূর্য সিদ্ধান্ত রচনা করেন আর্যভট্ট, দানসাগর রচনা করেন বল্লাল সেন, অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি, রামচরিত, শুধু রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী, এবং রামচরিত মানস রচনা করেন তুলসীদাস। গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। এছাড়া দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন বল্লাল সেন, মঙ্গল কাব্য রচনা করেন বিজয়গুপ্ত, মিলিন্দ পানহ রচনা করেন নাগসেন, মুদ্রা রাক্ষস রচনা করেন দেবী চন্দ্রগুপ্ত, মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্ত, এই দুটোই রচনা করেন কে? বিশাখ দত্ত। তারপর দেখো, কিরার্তা অর্জুনিয়ম রচনা করেছিলেন কে? ভারবী। তারপর দেখো, বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্ত এই দুটো রচনা করেছিলেন বরাহ মিহির। এবং দেখো, মত্তবিলাস রচনা করেছিলেন মহেন্দ্র বর্মন। ঐতিহাসিক গ্রন্থ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম, একদম ভিভিআই করবে এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু মাস্ট প্রশ্ন এসে থাকে। তো এক্সট্রা নোটসটা ভালোভাবে দেখবে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে প্রথম ইউরোপ ক্রান্তি থেকে কারা এসেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে পর্তুগিজরা। 1498 সালে কে এসেছিলেন? ভাস্কো দা গামা। তিনি প্রথম পর্তুগিজ নাবিক যিনি ভারতে এসেছিলেন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম কোন অবস্থায় হয়ে থাকে? চারটি অপশন: অনুসুর অবস্থান, প্রতিসুর অবস্থান, অপসুর অবস্থান, নাকি কলসুর অবস্থান। তো সব থেকে কম অবস্থান হয়ে থাকে অপশানে অনুসুর অবস্থান। 3 জানুয়ারি। দেখো, গুরুত্বপূর্ণ কিছু ভৌগোলিক দিবস সম্পর্কে তথ্য দেখব। কর্কট সংক্রান্তি লক্ষ্য করে থাকি আমরা 21শে জুন, মকর সংক্রান্তি লক্ষ্য করে থাকি 22শে ডিসেম্বর, জল বিষুব লক্ষ্য করে থাকি 23শে সেপ্টেম্বর, মহাবিষুব লক্ষ্য করে থাকি 21শে মার্চ, অপসুর অবস্থান লক্ষ্য করে থাকি 4ই জুলাই, এবং অনুসুর অবস্থান লক্ষ্য করে থাকি 3 জানুয়ারি। একদম ভিভিআই করো। 15 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে? নিচের কোন গভর্নর জেনারেল? সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন 1793 সালে। 16 নম্বর প্রশ্ন, মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? চারটি ভিটামিন রয়েছে, তো মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন এ। সরি, অপশন বি, ভিটামিন এ সঞ্চিত থাকে মানুষের যকৃতে। দেখো, ভিটামিন এর রাসায়নিক নাম সেটি হচ্ছে রেটিনল। উৎস কোথায় কোথায় থেকে পাওয়া যায়? বাঁধাকপি, পাকা আম, টমেটো, গাজর, কড এবং হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে পেয়ে থাকি ভিটামিন এ। এবং অভাবজনিত রোগ অর্থাৎ ভিটামিন এ যদি অভাব ঘটে মানুষ শরীরে, তাহলে কি হয়? রাতকানা, কেরাটোম্যালেসিয়া, সিরোসিস এবং
জেরোপ্যাথলমিয়া এই ধরনের রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন এর অভাবে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গম এবং ধান উৎপাদনের সাথে সবুজ বিপ্লব যুক্ত। এবং কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে সবুজ বিপ্লব দেখতে পাওয়া যায়? সেটা হবে পাঞ্জাব রাজ্যে। এবং কোন সময় হয়? তৃতীয় পঞ্চ বার্ষিকী পরিকল্পনার সময়। ওকে, দেখো নরম্যান আর্নেস্ট বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে গোটা বিশ্বব্যাপী, এবং এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে। তো গোটা বিশ্বব্যাপী যদি বলা হয় তখন হবে নরম্যান আর্নেস্ট বোরলগ, আর ভারতের যদি বলা হয় থাকে তখন হবে এম এস স্বামীনাথন। গুরুত্বপূর্ণ তথ্য। 18 নম্বর প্রশ্ন, ভারতের গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম ভারতের গভীরতম পোতাশ্রয়। এবং বর্তমানে আর একটা নাম তোমরা মনে রাখবে, পরীক্ষায় অপশনে দিয়ে দেয়, ঠিক আছে? সেটাও নামটা মনে রাখবে, কখনো কখনো বিশাখাপত্তনম অপশনে দেয় না, সেটা হবে কৃষ্ণ পত্তনম। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় টোডা উপজাতি দেখতে পাওয়া যায়? নিচের কোন স্থানে টোডা উপজাতি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, নীলগিরি। কোন রাজ্য? তামিলনাড়ু। তামিলনাড়ুতে এই টোডা উপজাতির মানুষদের বসবাস রয়েছে। দেখো বিভিন্ন জনজাতি এবং উপজাতি সমূহের তথ্য দেখে নেবো কোন কোন রাজ্যে কোন কোন উপজাতি দেখতে পাওয়া যায়। দেখো আদিবাসী উপজাতি সম্প্রদায়ের মানুষ ছত্তিশগড়ে বসবাস করে থাকে। বর্গা উপজাতির মানুষ তামিলনাড়ুতে, সাথে টোডাও দেখলাম। ভুটিয়া সম্প্রদায়ের মানুষ উত্তরাখণ্ডে বসবাস করে থাকে। ভিল সম্প্রদায়ের মানুষও দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং গুজরাটে। মুরিয়া সম্প্রদায়ের মানুষ ছত্তিশগড়ে অবস্থান করে। মিনা সম্প্রদায়ের মানুষ রাজস্থানে বসবাস করে থাকেন। এছাড়া দেখো মুন্ডা সম্প্রদায়ের মানুষজনদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার এবং পশ্চিমবঙ্গেও দেখতে পাওয়া যায়। সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহারে বসবাস করতে দেখতে পাওয়া যায়। জয়ন্তিয়া এবং গারো সম্প্রদায়ের মানুষদের মেঘালয়ে বসবাস করতে দেখা যায়। খাসি সম্প্রদায়ের উপজাতি সম্প্রদায়ের মানুষ তারা মেঘালয় এবং আসামে বসবাস করে থাকেন। কোল সম্প্রদায়ের মানুষ মধ্যপ্রদেশে অবস্থান করেন। লেপচা সম্প্রদায়ের মানুষ সিকিমে বসবাস করে থাকেন এবং লুসাই সম্প্রদায়ের মানুষজনদের ত্রিপুরা এবং মিজোরামে বসবাস করতে দেখতে পাওয়া যায়। নেক্সট 20 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈল খনি নিচের কোনটি? এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈল খনি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, সাফানিয়া। এবং এটি সৌদি আরবে অবস্থিত রয়েছে। 21 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এবং ইজি, সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। ওকে, এবং দেখো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা, যেহেতু তিনি বয়োজ্যেষ্ঠা ছিলেন। এবং ঠিক তার পরের সেশনেই গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন, তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ড্রাফটিং কমিটি কবে বানানো হয় সেটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, 29 আগস্ট 1947 সাল। 22 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় প্রথম পুলিশ মিউজিয়াম চালু হয়েছে?
সঠিক উত্তর অপশানে দিল্লিতে। 23 নম্বর প্রশ্ন, বীরবল নিচের কোন সাহিত্যিকের ছদ্মনাম? সঠিক উত্তর হবে অপশান বি, প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ছদ্মনাম সম্পর্কে একটু তথ্য দেখব। ব্যাঙাচি এই ছদ্মনামটা কাজী নজরুল ইসলামের। অনিলা দেবী ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বীরবল ছদ্মনাম প্রমথ চৌধুরীর। টেকচাঁদ ঠাকুর এটি হলো প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম। কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম। হুতুম প্যাঁচা সেটি হলো কালীপ্রসন্ন সিংহের ব্যবহৃত ছদ্মনাম। এছাড়া আন্নাকালী পাকরাসি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ছদ্মনাম। মৌমাছি হলো বিমল ঘোষের ছদ্মনাম। স্বপন বুড়ো অখিল নিয়োগীর ছদ্মনাম। বেদুইন হলো দেবেশচন্দ্র রায়ের ছদ্মনাম। বানভট্ট নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম। সুমিত্রা দেবী মহেশ্বতা দেবীর ছদ্মনাম এবং দাদা ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 24 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত রয়েছে? গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, মহাপরিনির্বাণ। তিনি দেহত্যাগ করেন 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? কুশীনগরে। কুশীনগরে তিনি মারা যান। মহাবিনিষ্ক্রমণ এটা হচ্ছে গৃহত্যাগ। গৃহত্যাগকে বলা হয় থাকে মহাবিনিষ্ক্রমণ। 25 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃ দিবস কবে পালন করা হয়ে থাকে? ইন্টারন্যাশনাল মাদার্স ডে। সঠিক উত্তর হবে অপশন এ, 21শে ফেব্রুয়ারি। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তথ্য দেখব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় 31শে মে। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর। এর সাথে বিশ্ব এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর। আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস পালন করা হয় 3ই ডিসেম্বর এবং বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় 14ই নভেম্বর। প্রচুর দিবস রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এসে থাকে সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে। 26, নিচের কোনটির সাথে নাবার্থ প্রতিষ্ঠানটি যুক্ত? ভিভিআই করবে প্রশ্নটিকে। নিচের কোনটির উন্নয়নের সাথে নাবার্থ প্রতিষ্ঠানটি যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, গ্রাম উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে। দেখো নামের মধ্যেই জিনিসটা রয়েছে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটি হচ্ছে নাবার্থের ফুল ফর্ম। প্রতিষ্ঠাকাল 12ই জুলাই 1982। সালটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। 27, প্রিন্টার কি ধরনের ডিভাইস? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। প্রিন্টার কি দেয়? আমাদের প্রিন্ট আউট দেয় এবং সেখান থেকে আমরা দেখতে পাই, অর্থাৎ আমরা কিছু দিই প্রিন্ট করতে, সেটা আমাদের আউট করে দেয়। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, আউটপুট ডিভাইস। নেক্সট 28, ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক? সঠিক উত্তর হবে অপশন এ, 1। ফুল ফর্ম কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। 29, জলে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি? ভিটামিন দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন। তো জলে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন বি। দেখো
জলে দ্রবণীয় ভিটামিন কি রয়েছে? ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি। এবং ফ্যাটে দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ, ডি, ই এবং কে। 30 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বৃহত্তম অঙ্গ নিচের কোনটি? ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশন বি, ত্বক বা স্কিন। দেখো মানবদেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নেব। মানবদেহের মোট পেশির সংখ্যা 639টি। মোট রক্তের পরিমাণ থাকে একজন প্রাপ্তবয়স্ক মানবদেহে, সেটা হচ্ছে 5.6 লিটার। রক্ত তঞ্চনের সময়কাল 3 থেকে 6 মিনিট। সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হলো থাইরয়েড। ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হলো পিনিয়াল বডি। সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি সেটা হলো যকৃৎ। দেখো সর্ববৃহৎ লসিকা গ্রন্থি সেটা হচ্ছে প্লীহা। সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য 42 থেকে 45 সেমি। সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। দেহের দীর্ঘতম কোষ সেটা হলো স্নায়ু কোষ। করটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। মোট অস্থির সংখ্যা 206টি এবং মস্তিষ্কের ওজন 1360 গ্রাম। এছাড়া দেখো দেহের কঠিনতম অংশ হলো দাঁতের এনামেল। দেহের ব্যস্ততম অঙ্গ হৃৎপিণ্ড। দেহের শক্তিশালী পেশি সেটা হলো চোয়ালের পেশি। এবং পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ী স্পন্দন সেটা হচ্ছে 72 বার পার সেকেন্ড। 31 নম্বর প্রশ্ন দেখো, মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর অপশন ডি, টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত রয়েছেন মনিকা বাত্রা। 32 নম্বর প্রশ্ন দেখো, কোষ কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, রবার্ট হুক। কত সালে আবিষ্কার করেন? 1665 সালে। দেখো বৃহত্তম এককোষী উদ্ভিদ হলো অ্যাসিটা বুলেরিয়া, যেটার দৈর্ঘ্য 10 সেমি। এবং প্রাণী হলো অ্যামিবা, যেটা হচ্ছে 1 মিমি। দেখো বৃহত্তম মানব কোষ হলো স্ত্রী ডিম্বাশয় এবং ক্ষুদ্রতম মানব কোষ হলো লোহিত রক্তকণিকা। দীর্ঘতম কোষ হলো নিউরন এবং সর্বাধিক বড় কোষটি হলো উট পাখির ডিম। 33 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়? কার্যকর মিন্স হচ্ছে অ্যাক্টেড বা ফোর্সড ইনটু। সঠিক উত্তর হবে অপশনে 1950 সালে 26শে জানুয়ারি, যে কারণে এটাকে কি বলা থাকে? প্রজাতন্ত্র দিবস। আর যদি বলে কবে গৃহীত হয়, তখন হয়ে যাবে 1949 সালের 26শে নভেম্বর। এটা হচ্ছে সংবিধান গৃহীত হয়েছিল। ঠিক আছে, অ্যাকসেপ্টেড। 34, পদার্থের চতুর্থ অবস্থা নিচের কোনটি? ফোর্থ স্টেট অফ ম্যাটার নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, প্লাজমা। দেখো বর্তমানে বিজ্ঞানীরা পদার্থের 5টি অবস্থা সম্পর্কে কথা বলেছেন এবং পদার্থের 4টি প্রকৃতির অবস্থা হলো কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা বিদ্যমান। এবং পঞ্চম যে অবস্থাটা বর্তমানে আবিষ্কার করেছেন সেটা হচ্ছে মনুষ্য নির্মিত, এবং সেটা হচ্ছে বোস আইনস্টাইন ঘনীভূত অবস্থা। ঠিক আছে, বা বোস আইনস্টাইন কনডেন্স স্টেট। 35, সংবিধানের ধারণা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? যে কোনো একটা দেশের সংবিধান থাকবে বা আইনের বই থাকবে যেটা দেখে বা যেটা মেনে গোটা দেশ চলবে। তো এই যে সংবিধানের ধারণা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দেখো সংবিধানের বিভিন্ন উৎস আমরা একটু দেখে নেব। দেখো মৌলিক অধিকার, প্রস্তাবনা, লিখিত সংবিধান এবং সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত, এগুলো নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে। তারপর দেখো মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে। তারপর দেখো সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে।
তারপর দেখো নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি এবং রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচন করা হবে সেই পদ্ধতি নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে। তারপর দেখো সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্ট এগুলো নিয়ে আসা হয়েছে কোথা থেকে? ব্রিটেন থেকে। তারপর দেখো জরুরি অবস্থার প্রতিবিধান নিয়ে আসা হয়েছে জার্মানি থেকে, এবং কেন্দ্র রাজ্যের মধ্যে কেমন সম্পর্ক থাকবে এবং প্রস্তাবনার ভাষা কেমন হবে সেগুলো নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। 36 দেখো, এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? অশ্ব ক্ষমতা অর্থাৎ হর্স পাওয়ার। সঠিক উত্তর হবে অপশন সি 746 ওয়াট। 37, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মান সমান হয়? ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি -40 ডিগ্রি তাপমাত্রাতে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল সেম রিডিং দেবে। 38, নক আউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি বক্সিং খেলার সাথে সম্পর্কিত নক আউট শব্দটি। দেখো বিভিন্ন খেলার সাথে সম্পর্কিত শব্দসমূহ: অ্যাসেজ শব্দটি যুক্ত ক্রিকেটের সাথে, স্ম্যাশ শব্দটি যুক্ত ভলিবলের সাথে, ক্যাডেল শব্দটি যুক্ত গলফের সাথে, বেস স্ট্রোক এবং বাটারফ্লাই সম্পর্কিত রয়েছে সাঁতারের সাথে, নক আউট এবং জ্যাব এই দুটো শব্দ যুক্ত রয়েছে বক্সিং এর সাথে, এলবিডব্লিউ যুক্ত রয়েছে ক্রিকেটের সাথে, পিভট এবং টি শব্দটি যুক্ত রয়েছে গলফের সাথে। 39 দেখো, কে ইলেকট্রন আবিষ্কার করেন? নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশনে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। এবং দেখো প্রোটন আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। এবং নিউটন আবিষ্কার করেন চ্যাডউইক। এই দুটো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রথম এশিয়া গেমস বা এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? নিচের কোন দেশে? তো সঠিক উত্তর হবে অপশন সি ভারতে। এবং দেখো 1951 সালে পরীক্ষায় প্রশ্ন আসে কোন সালে? তো 51 সালে ভারতের নতুন দিল্লিতে উদ্বোধনী আসরটি হয়েছিল। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুবই উৎসাহ দেয় ক্লাসগুলো নিয়ে আসার জন্য। তো প্রত্যেক একটা করে লাইক এবং কমেন্ট করে দিও। এবং সামনেই পরীক্ষা আসতে চলেছে, সেটা পুলিশ পরীক্ষা বলো বা পিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষা বলো, হাতে কিন্তু খুব অল্প সময়। তো নতুনভাবে আমরা সিরিজ শুরু করেছি, নতুন নতুন প্রশ্ন উত্তর নিয়ে আসার চেষ্টা করছি। তো প্রত্যেকদিন ক্লাসগুলো মানে যথারীতি তোমরা ফলো করো রেগুলারলি। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস আমি করাবো এবং হুবহু পরীক্ষাতে কমনও পাবে আশা করছি বিগত বছরের মতোই। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার প্যাকেট নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।